প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের রসায়ন 1 কোর্সের অম্লকারক চ্যাপ্টারটা শেষ হবে, অর্থাৎ নবম অধ্যায় চ্যাপ্টারটা শেষ হবে। তার মধ্য দিয়ে আপনাদের যারা এই কোর্সে যুক্ত আছেন, হয়তো আপনাদের 4টা চ্যাপ্টার শেষ হবে। এই অম্লক্ষারক সমূহে এই নবম অধ্যায়ের উপর আমরা ইতিমধ্যে 2টা ক্লাস নিয়েছি, আজকে 3য় ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ ক্লাস। এই জায়গায় যে আমি প্রশ্নগুলো দিছি এগুলো আপনাদের বিভিন্ন সালে আসছে এবং ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এটা আমি আপনাদের কভার পেজে দিব, এরকম একটা কভার পেজ আছে প্রতি ইয়ের মতো। আপনারা নিশ্চয়ই জানেন যে কোন কোন সালে প্রশ্নগুলো আছে, আমি নোটের সাথে অবশ্যই কভার পেজ দিব। তাহলে চলেন আমরা ক্লাসটা নিয়ে একটু আলোচনা করি। আমার একটু ঠান্ডা লাগছে, কথাগুলো হয়তো একটু অস্পষ্ট হইতে পারে, বুঝে নেবেন। আচ্ছা, যাই হোক স্যার, তো আমরা আজকে যে টপিক বিষয় নিয়ে আলোচনা করব, অম্লত্ব এবং ক্ষারকত্ব। তারপরে আছে বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অথবা পিএইচ অপরিবর্তিত কিভাবে থাকে সেটার কৌশল। তারপরে পি অফ ওএইচ, পিএইচ আমরা আগে পড়ে ফেলছি এবং পিএইচ নির্ণয় পড়ে ফেলছি, ওই ধরনের একটা ম্যাথ বা গাণিতিক সমস্যা। তারপরে 2টা সংজ্ঞা আছে, কঠিন অম্ল, কোমল অম্ল কাকে বলে। তারপরে 2টা অ্যাসিড আছে, কোন অ্যাসিডের তীব্রতা বেশি, কোন অ্যাসিডের তীব্রতা কম, এই ধরনের 2টা কোয়েশ্চন আছে। তাহলে চলেন, আমি আসলে সময়ের সেভ করার জন্য একটু আমরা আসলে বোর্ডে লিখে রাখছি, সমস্যা নেই, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অম্লত্ব এবং ক্ষারকত্ব জিনিসটা আসলে কি স্যার? অম্লত্ব এবং ক্ষারকত্ব। অম্লত্ব হয় ক্ষারের, কথাটা খেয়াল করবেন। অম্লত্ব হয় ক্ষারকের বা ক্ষারের, আর ক্ষারকত্ব হয় অম্লের। এখন এই অম্লত্ব ক্ষারকত্ব বলতে কি বোঝায় আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিই, তাইলে আসলে তারপরে সংজ্ঞাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। যে আপনাকে একটা ক্ষারক দিলাম, সাপোজ মনে করুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার বা ক্ষারক আমরা বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যাদের মধ্যে OH আছে তারা আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী ক্ষারক বা জলীয় দ্রবণ OH মাইনাস আয়ন ত্যাগ করে। এই ক্ষারককে প্রশমিত করতে আপনি HCl নেন, সমস্যা নেই, কি নেবেন? HCl। এখন আমরা জানি হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি হয়? লবণ এবং পানি। তাইলে কি হবে স্যার? লবণটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি হবে H2O। এখন আপনার যে কাজটা হইল, অবশ্যই এটাকে সমতা সাধন করতে হবে। এই জায়গায় ক্লোরিন 2টা, আপনি এই জায়গায় 2 দেন। স্যার একটু খেয়াল করেন, এখন এই যে ক্ষারক বা ক্ষার, এইটাকে প্রশমিত করতে আমার HCl কয় মোল লাগছে দেখেন তো? 2 মোল। এই ক্ষারকের অম্লত্ব হইল 2, এই ক্ষারকের অম্লত্ব কি 2। এখন আপনার কোনো টেনশন করার দরকার নাই। আপনি কি করবেন, যে কোনো ক্ষারক অথবা ক্ষার দিক তারা, ওই ক্ষারকের সাথে আপনি সবসময় HCl এর বিক্রিয়া দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো কেন HCl, কেন সালফিউরিক অ্যাসিড নয় কেন স্যার? এই যে অ্যাসিডটা ইউজ করা হয় যার মধ্যে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, নাইট্রিক অ্যাসিড হইলে হইতো, তা আমাদের কমন হিসাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি। এই অ্যাসিডটার নাম আবার একক্ষারকীয় অম্ল। একক্ষারকীয় অম্ল মানে আপনি সহজ ভাষায় মনে রাখবেন, যার মধ্যে একটা হাইড্রোজেন আছে, এরকম একটা অ্যাসিড দিয়ে আমি আসলে এটাকে প্রশমিত করব। তাইলে আপনি কি বুঝলেন? যে কোনো ক্ষারককে প্রশমিত করতে যত মোল HCl লাগবে, ওই সংখ্যাটাই আসলে কি ওই ক্ষারকের অম্লত্ব। স্যার বুঝতে পারছেন নিশ্চয়ই? যে কোনো ক্ষারককে প্রশমিত করতে যত মোল HCl, এখন আমরা সরাসরি HCl না বইলা এটাকে আমরা বলবো এক ক্ষারকীয় অম্ল লাগবে, ওই সংখ্যাটাকে আসলে ওই কারকের অম্লত্ব বলে। আশা করি আপনি সংজ্ঞাটা বুঝতে পারছেন। তো স্যার এই ক্ষারককে প্রশমিত করতে আমার 2 মোল HCl লাগে, এই জন্য এই ক্ষারকের অম্লত্ব 2। এখন আমরা যদি সংজ্ঞাটা বলি, কোনো ক্ষারক যত মোল এক ক্ষারকীয় অম্লকে, এক ক্ষারকীয় অম্ল আমি একটু আগে আপনাদের বলছিলাম, এই এক ক্ষারকীয় অম্ল বলতে HCl প্রশমিত করে তাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। তাহলে এই ক্ষারকের অম্লত্ব কত? 2। আশা করি বুঝতে পারছেন অম্লত্ব কাকে বলে। তাইলে বললেন তো স্যার অম্লত্ব ক্ষার বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য। স্যার হ্যাঁ বলবেন যে স্যার আপনি একটা এক্সাম্পল দিলেন, আরো দেন। হ্যাঁ সমস্যা নাই, আমি মনে করেন এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। আমরা জানি ধাতুর অক্সাইড কি ধর্মী?
ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড কি? ক্ষারধর্মী। আমরা এরকম একটা এক্সাম্পল দিতে চাই, একটু কঠিন এক্সাম্পলই দিই, সমস্যা নেই। মনে করেন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা উপধর্মী অক্সাইড, এটা অ্যাসিডের মতো আচরণ করে, ক্ষারের মতো আচরণ করে। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, তার সাথে আমি অ্যাসিডের বিক্রিয়া দিলাম। তো যেহেতু আমি অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছি, তখন এটা ক্ষারের মতো ভূমিকা পালন করবে। তো ধাতুর অক্সাইড যেহেতু ক্ষারধর্মী, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, লবণ এবং পানি। এখন স্যার আপনি সমতা সাধন করেন, এই জায়গায় অ্যালুমিনিয়াম আছে 2টা, আপনি এই জায়গায় 2 দিলেন। এখন ক্লোরিন হয়ে গেছে 6টা, এই জায়গায় দিলেন 6। হাইড্রোজেনের জায়গায় 6টা, এই জায়গায় 2টা, 3 দুগুণে 6। স্যার একটু খেয়াল করেন তো, এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে আমার কয় মোল লাগছে? 6 মোল HCl লাগছে। সুতরাং এই ক্ষারকের অম্লত্ব 6। আশা করি বুঝতে পারছেন। যে কোনো ক্ষারক বা ক্ষারকে যদি আমরা HCl এর সাথে বিক্রিয়া দিই, ওই ক্ষারকের সাথে যত মোল HCl বিক্রিয়া করলে এটা প্রশমিত হবে, ওই মোল সংখ্যাটাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। শেষ স্যার। এখন আসেন ঠিক তার উল্টা ঘটনাটা, ক্ষারকত্ব। কি? ক্ষারকত্ব। ক্ষারকত্ব ক্ষার আসলে হয় অম্লের ক্ষারকত্ব। যে কোনো একটা অ্যাসিড দিয়ে বলবে যে ওই অম্লের ক্ষারকত্ব কত। মনে করেন আমরা একটা এক্সাম্পল দিই, আমরা এক্সাম্পলের পরে সংজ্ঞাটা দিব। মনে করেন আমরা সালফিউরিক অ্যাসিড বললাম, H2SO4। H2SO4 বলতে পারে যে এই অ্যাসিডের ক্ষারকত্ব কত, তখন আপনি ক্ষারের সাথে বিক্রিয়া দিবেন, ক্ষারেরটা NaOH। এই জায়গায় আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারতাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিতে পারতাম। এই ক্ষারকের ক্ষেত্রেও আমরা নিতে হবে যার মধ্যে একটা OH আছে, যার মধ্যে কি আছে? একটা বা সিঙ্গেল OH আছে। এই ক্ষারকটাকে আমরা বলি ওয়ান অম্লীয় ক্ষারক, এক অম্লীয় ক্ষারক। সহজ কথায় যার মধ্যে একটা হাইড্রোক্সাইড মূলক আছে। এখন আপনি এটাকে বিক্রিয়া দিলেন, দিলে কি হবে? সোডিয়াম সালফেট আর পানি। সোডিয়াম সালফেট আর কি হবে? পানি। এই জায়গায় সোডিয়াম কয়টা স্যার? 2টা, আমি এই জায়গায় দিলাম 2। এখন দেখেন তো, এই সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে আপনার কয় মোল ক্ষারক লাগছে? 2 মোল। সুতরাং 2 মোল লাগছে। সুতরাং এই সালফিউরিক অ্যাসিডের অম্লত্ব হইল, ক্ষারকত্ব হইল 2। সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হইল 2। এখন আমি যদি সংজ্ঞাটা বলি, যে কোনো অম্লকে বা কোনো অম্ল যত মোল এক অম্লীয় ক্ষারককে প্রশমিত করে, ওই সংখ্যাকে ওই অম্লের কি বলা হয়? ওই অম্লের ক্ষারকত্ব বলে। আপনি এই জায়গায় সালফিউরিক অ্যাসিডের জায়গায় অন্য একটা এক্সাম্পল দিলেও আপনার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন অম্লত্ব এবং ক্ষারকত্ব কাকে বলে। আচ্ছা, এখন পরে যে, তাইলে আমার এই প্রশ্নটা শেষ, অম্লত্ব ক্ষারকত্ব কাকে বলে, এই প্রশ্নটা আমরা পড়ে ফেলছি। এখন আসেন আমি এই সংজ্ঞাটা একটু দিয়ে দিই। কঠিন অম্ল বা হার্ড অ্যাসিড, কোমল অম্ল বা সফট অ্যাসিড। এখন আমরা যে স্যার আরহেনিয়াস, ব্রনস্ট্যাট ও লুইস মতবাদ অনুসারে পড়ছিলাম যে বিভিন্ন অ্যাসিডের সংজ্ঞা, ওই জায়গায় আমরা আসলে দেখতে পাইছিলাম যে কোনো একটা Na+ আয়ন সে অ্যাসিড। মনে আসেনি স্যার? Na+ আয়নটা অ্যাসিড কেন? যে Na+ আয়নটা অ্যাসিড এই কারণে, লুইস মতবাদ অনুসারে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, Na+ মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে, তাকে অন্য পদার্থ কি করতে পারবে? ইলেকট্রন জোড় দান করবে, অর্থাৎ সে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, সেজন্য সে অম্ল। এই ধরনের যে অম্লগুলো আছে, বিশেষ করে ক্যাটায়ন বা লুইস অম্ল আমরা যেগুলাকে বলি, তাদের মধ্যে পুলারায়ন বৈশিষ্ট্য। বড় আয়ন হইলে, এই যে আমরা ফাজানের নীতি ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছিলাম, আমি ওই জটিলতায় যাব না, কারণ আমাদের এই জায়গায় 2টা সংজ্ঞা আছে মূলত। আমি সংজ্ঞার বেসিসে আসলে আনসারটা দিয়ে দিব, যে কঠিন অম্ল বা কোমল অম্ল কাকে বলে এবং কোমল অম্ল কাকে বলে। তো কঠিন অম্ল বা সফট অ্যাসিড বা অনমনীয় অম্ল, কি অম্ল? অনমনীয় অম্ল। তো অনমনীয় আমরা বুঝতেই পারতেছি যার পুলারায়নটা কম হয়। আমি এক্সাম্পল হিসাবে যেমন Na+ দিলাম, লিথিয়াম প্লাস দিলাম, K+, এইগুলা সবগুলাই লুইস অ্যাসিড। কারণ কি? তাদেরকে যদি কেউ কোনো পরমাণু বা মূলক, মনে করেন অ্যামোনিয়া ফর এক্সাম্পল, সে তার এক জোড়া ইলেকট্রন দিয়া সন্নিবেশ বন্ধন গ্রহণ করে, অর্থাৎ সে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, সুতরাং সে অম্ল। এই যে স্যার অম্লগুলো আছে, তাদেরকে আসলে আমরা বলি কঠিন অম্ল বা অনমনীয় অম্ল। প্রশ্ন হলো কেন?
সংজ্ঞাটা এরকম, যে সকল অম্ল বা অ্যাসিড, যে সকল অম্ল বা অ্যাসিডের আকার ক্ষুদ্র। স্যার আমি আরেকটা যে নমনীয় বা কোমল অ্যাসিডের এক্সাম্পল, এই যে সিলভারের পারমাণবিক সংখ্যা বেশি, মার্কারির পারমাণবিক সংখ্যা তাদের তুলনায় বেশি, তখন তাদের আকারটা হয় বড়। তো কঠিন অম্ল হইল যে এই জায়গায় শর্তগুলা কি কি দেখবেন, যে সকল অ্যাসিডের আকার ক্ষুদ্র একটা শর্ত, যে সকল অর্থাৎ যে সকল আয়নের পারমাণবিক সংখ্যা কম তাদের আকার ক্ষুদ্র, এবং পুলারায়ন করা কষ্টসাধ্য। যেহেতু এটার আকার ছোট তখন তাদের পুলারিত হওয়ার ক্ষমতা কম হবে, কারণ আমরা জানি যে ক্যাটায়নের আকার যত বড় হবে সেটা পুলারিত হবে তত বেশি। এটা ক্যাটায়নের আকার ছোট, সুতরাং সে পুলারায়ন কম ঘটবে। এবং উচ্চ ধনাত্মক আদান বিশিষ্ট, তাদের তুলনায় তাদের আদানগুলো উচ্চ ধনাত্মক আদান বিশিষ্ট বা পজিটিভ চার্জ বহন করে বেশি। এবং এদের ইলেকট্রন বিন্যাস মূলত নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, আর্গনের মতো করছে, হিলিয়ামের মতো করছে, এবং তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে আমরা কয়টা শর্ত পাইলাম? 4টা। যে সকল অ্যাসিডের আকার ক্ষুদ্র, যাদের পুলারায়ন ক্ষমতা কম, যাদের পুলারায়ন ক্ষমতা কি কম, এবং যাদের চার্জের মানটা বেশি, এবং যারা নিষ্ক্রিয় গ্যাসের নিয়ে ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাদেরকে আসলে কি বলা হয়? কঠিন অম্ল বা অনমনীয় অম্ল বলে, বা হার্ড অ্যাসিড বলে। যেমন Na+, K+, লিথিয়াম প্লাস। সেম ঠিক তার বিপরীতটা কি বলবেন? যে সকল অম্ল আকার তুলনামূলকভাবে বড়, যারা পুলারিত হয়, আকার বড় হইলে পুলারিত হবে, যাদের ধনাত্মক চার্জের মানটা কম তাদের তুলনায়, এবং তাদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো না, তাদেরকে আসলে কি বলা হয়? নমনীয় বা কোমল অ্যাসিড বলে, বা সফট অ্যাসিড বলে। আপনি এইভাবে সংজ্ঞা আর এক্সাম্পল শিখলে আপনাদের হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তাইলে স্যার আমরা আসলে এই অম্লত্ব ক্ষারকত্ব কাকে বলে, তারপরে যে কোনো একটা ক্ষারকের অম্লত্ব কত অথবা যে কোনো অম্লের ক্ষারকত্ব কত সেটা আমরা আসলে বের করতে পারবো। অর্থাৎ আমরা একটা HCl এর সাথে বিক্রিয়া দিলে হয়ে যাবে, অথবা NaOH এর সাথে বিক্রিয়া দিলে হবে। আমাকে যদি ক্ষারক দিয়া বলে তাহলে আমি HCl এর সাথে বিক্রিয়া দিব, আর আমাকে অম্ল দিয়া বললে আমি NaOH এর সাথে বিক্রিয়া দিব। এবং লুইস অ্যাসিডগুলোর মধ্যে হার্ড অ্যাসিড এবং সফট অ্যাসিড কারা সেটা আমরা এখন পড়ে ফেলছি। চলেন এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি। তো পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে কি কি আছে? আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ আছে, এটা অবশ্যই করব। তো এর আগে আসলে এই প্রশ্নটা পড়ে ফেলি। স্যার এই অ্যাসিডটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে একটা ইথাইল, এগুলো জৈব অ্যাসিড, যাদের মধ্যে COOH আছে, এগুলো জৈব অ্যাসিড। তা আমরা জানি জৈব অ্যাসিডগুলো সাধারণত মৃদু অ্যাসিড হয় বা দুর্বল অ্যাসিড হয়, এই জন্য আমরা আসলে জৈব অ্যাসিডগুলো খেতেও পারি। ও জৈব অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো আমরা খাইতে পারবো না। এখন আপনাকে দুইটা অ্যাসিড দিছে, এদের মধ্যে কোনটা অধিক অম্লীয়, কোনটা কম অম্লীয়? স্যার অর্থাৎ অ্যাসিডের তীব্রতা, জৈব অ্যাসিডের তীব্রতা পরিমাপ। অন্যান্য অ্যাসিডের তীব্রতা আছে, সেগুলো আমরা অন্য টপিকে পড়ব, অন্য চ্যাপ্টারে যদি থাকে। জৈব অ্যাসিড, একাধিক অ্যাসিড যদি থাকে, তার মধ্যে কোনটার তীব্রতা বেশি, কোনটার তীব্রতা আসলে কম? আমরা একটু দেখি। আমাদের হেডলাইনটা এরকম যে CH3COOH ও এই যে স্যার মিথাইল মূলক, আপনি একটু খেয়াল করেন, এই মিথাইল মূলকের মধ্যে যদি একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, ক্লোরিনটা আমি চাইলে আগেও দিতে পারি, CH2COOH, এটা এইভাবে আপনি মনে রাখবেন। এই মিথাইলের একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই দুইটি অ্যাসিডের মধ্যে কোনটা অধিক অম্লীয়? তারা আসলে বলেই দিছে যে এইটা অপেক্ষা এইটার অম্লধর্মিতা বেশি, এটার অম্লধর্মিতা বেশি। এই দুই অ্যাসিডের মধ্যে কোনটা তীব্রতা বেশি? আমি আর লিখতেছি না, আমি তো আনসার আপনাদের দিব। এখন আপনার জানা লাগবে যে আসলে অম্লধর্মিতা কি। এই দুইটার মধ্যে COOH মূলক আছে, তারা হলো আর্হেনিয়াস অ্যাসিড হবে। অর্থাৎ যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আর্হেনিয়াস অ্যাসিড বলে, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম। এখন আপনাকে দেখতে হবে তীব্র অম্ল কারা,
যারা দ্রুত H+ আয়ন ত্যাগ করতে পারে। এখন আপনাকে দেখতে হবে এই দুই অ্যাসিডের মধ্যে কে আসলে H+ আয়ন ত্যাগ করতে পারবে দ্রুত। এখন এই জৈব অ্যাসিডগুলার অর্থাৎ এই দুইটা অ্যাসিডের মধ্যে যে দ্রুত H+ আয়ন ত্যাগ করবে সেই আমার আসলে তীব্র অম্ল। এখন এই জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে তীব্রতা নির্ভর করে বা এর ব্যাখ্যাটা আমরা দিতে পারি আবেশীয় ফলাফল দ্বারা, অর্থাৎ ধনাত্মক আবেশিক প্রভাব এবং ঋণাত্মক আবেশিক প্রভাব। আমরা একটু যদি স্যার বিষয়টা বুঝতে চাই, আসলে অ্যাসিডকে আমি যদি একটু আপনাকে বলি যে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে CH3CH, আমি যদি এটাকে পানির মধ্যে দেই H2O, তখন হবে CH3COO আর H+, এই জন্য সেটা একটা অ্যাসিড। সেম ঘটনাটা এর ক্ষেত্রে ঘটবে। আমি যদি Cl আগেই দিলাম CH2COOH, এটাও পানির মধ্যে আমি দিলাম স্যার, সেও কি করবে Cl CH2COH আর এ হলো H+। এখন প্রশ্ন হলো কে আগে এই H+ ত্যাগ করবে এবং এটা কিসের উপর নির্ভর করে। স্যার আপনি এই জায়গায় নজর দিবেন, এই অংশটার মধ্যে। আচ্ছা, আমরা এই দুইটা অংশের মধ্যে যদি আমি খেয়াল করি, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত, এই জায়গায় H-টা ত্যাগ করবে, আসলে মূলত এই জায়গায় OH বন্ধনটা ভাঙবে। আমি যদি একটু গাঠনিক সংকেত আকারে লিখতে চাই আপনাকে, কার্যকরী অ্যাসিডমূলকের, আপনাদের লিখতে হবে না, আপনাদের নোট দিব, এরকম জটিলভাবে লেখার দরকার নাই, সহজভাবে লেখলে হবে। দেখেন স্যার CH3, একটু খেয়াল করেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে দিচ্ছি আর কি। এই হইল আমার ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এই দেখেন COOH, কার্বনের 4 হাত, অক্সিজেনের 2 হাত, আমি গাঠনিক সংকেতটা লিখছি। এখন প্রশ্ন হইল পরে নিচের অ্যাসিডটাও যদি আমি লিখতে চাই, মানে এই অ্যাসিডটাও যদি আমি লিখতে চাই, তাহলে কি হচ্ছে দেখেন তো। হ্যাঁ, এই জায়গায় যে CH3, মানে আমি যদি একেবারে গাঠনিক সংকেত লিখি, এই জায়গায় কি হয়েছে, 2 হাতে 2টা হাইড্রোজেন আছে আর 1 হাতে একটা ক্লোরিন আছে। আমি আর এটাকে চাইলে 3টা হাইড্রোজেন 3 দিকে দিতে পারতাম, আমি দিলাম না। C+OH, এই তো স্যার। এখন আমাকে দেখতে হবে এই বন্ধনটা দ্রুত ভাঙবে না এই বন্ধনটা দ্রুত ভাঙবে। এখন এই বন্ধন কাদের উপর ভাঙাভাঙি নির্ভর করে, যে স্যার এই জায়গায় যে মিথাইল মূলক আছে CH3, সেই ইলেকট্রন দাতা গ্রুপ, সেই ইলেকট্রন কি দাতা গ্রুপ, ধনাত্মক আবেশীয় প্রভাব দ্বারা এই মিথাইল কার্বনকে ইলেকট্রন দিবে। আর এই জায়গায় কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন হইল ইলেকট্রন গ্রহীতা গ্রুপ, সে কি করবে, এই কার্বন থেকে আরো ইলেকট্রন নেওয়া শুরু করবে, অর্থাৎ তার অভাব দেখা দিবে, তার টানাপুরানের সংসার আমরা বলি না, অর্থাৎ সে তাকে ইলেকট্রন দিবে। ইলেকট্রন দেওয়ার কারণে এই বন্ধন ভাঙার প্রবণতা কম হবে। কিসের প্রবণতা? বন্ধন ভাঙার প্রবণতা। বন্ধন ভাঙার প্রবণতা কম হবে, কারণ এই মিথাইল ইলেকট্রন তাকে দেওয়ার কারণে। যার বন্ধন ভাঙানোটা কম হবে তার তীব্রতা কম হবে, অর্থাৎ এটা হবে কি দুর্বল। এটা কি হবে? দুর্বল অ্যাসিড। বিষয়টা বুঝছি। এখন আসেন, আপনি বলবেন এই অ্যাসিডের ক্ষেত্রে তার মধ্যে ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় সে কার্বন পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে যাবে, তারপরে সে তার অভাব পূরণ করবে তার পাশের ইলেকট্রন কার্বন থেকে, সে আনতে যাবে তার কাছ থেকে, অর্থাৎ এই বন্ধন দ্রুত ভাঙবে। বন্ধন দ্রুত ভাঙবে। কি ভাঙবে? দ্রুত ভাঙবে। আর বন্ধন দ্রুত ভাঙলে এটা কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। এটা কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। আশা করি আপনারা বুঝতে পারছেন ইথানোয়িক অ্যাসিড এবং এই অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড এবং কোনটি দুর্বল অ্যাসিড। ওকে স্যার, তাহলে আমরা জৈব অ্যাসিড, একাধিক অ্যাসিড দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে তীব্র অ্যাসিড এবং কোনটা মৃদু অ্যাসিড। ওকে স্যার, আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, এখন আসেন আমরা গাণিতিক সমস্যাটা সলভ করে ফেলবো, তারপরে বাফার দ্রবণটা পড়ে ফেলবো, শেষ। তাহলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, তারপরে নোটটা ফলো করলে আসলে হয়ে যাবে।
প্রথমে আপনারা ক্লাস দেখে একটু নিজে রাফ লেখালেখি করলেন, বিষয়টা বুঝলেন। আচ্ছা, এখন আমরা এই গাণিতিক সমস্যাটাকে সলভ করে ফেলি। পি অফ ওএইচ, স্যার পিএইচ কি? কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমরা এটা আসলে প্রথম ক্লাসে মনে হয় সংজ্ঞাটা পড়ে ফেলছিলাম যে পিএইচ কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমি একটু আমার বোঝার সুবিধার্থে আবার এটা লিখলাম। পিএইচ মানে হইল মাইনাস লগ এইচ প্লাস আয়ন, অর্থাৎ কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা আসলে কি বলি? পিএইচ বলি। এখন আমার কাছে জানতে চাইছে পি অফ ওএইচ কি? সেম তার উল্টাটা। আমরা এখন পি অফ ওএইচ কোন দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে, এটা বলছিলাম এইচ প্লাস আয়নের। এখন বলবো কি হাইড্রোক্সাইড আয়নের ওএইচ মাইনাস আয়নের কোন দ্রবণে হাইড্রোক্সাইড ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে, ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পি অফ ওএইচ বলে। যেমন পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস আয়ন, সেম। এবং আমাদের একটা ফর্মুলা জানা আছে স্যার, পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14। এটা প্রতিপাদন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো পড়ছি। এটা একটা সমীকরণ মনে রাখবেন, পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু কি 14। তাইলে আমরা আসলে বুঝতে পারছি পি অফ ওএইচ কি এখন। এবং একটা আমাদের সমীকরণ প্রতিপাদন আছে যে পি অফ ওএইচ আর পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু কি 14। এখন আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা ইতিমধ্যে পিএইচ নির্ণয় করা পারছি স্যার। সেম অঙ্কটা কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে করছি স্যার। সেম অঙ্কটা আসলে আমরা কি করছিলাম? দ্বিতীয় ক্লাসে করছিলাম। ওই জায়গায় হয়তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.05 ছিল হয়তো। আমি একটু দেখে বলি, বা আপনাদের আমি একটু দেখাই বলি যে স্যার একটু দেখেন, আমরা গত ক্লাসে আসলে এই দেখেন 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ মান হিসাব করো। সেম না? খালি জাস্ট ঘনমাত্রাটা আগে ছিল 0.05, এখন হবে 0.005, কোনো সমস্যা নেই। এর মানে আপনি পিএইচ নির্ণয় করা পারবেন। কি পারবেন? পিএইচ নির্ণয় করা যেহেতু আগের ক্লাসে করাইছে, এখন আর আমি করাচ্ছি না। তাইলে আমি যদি বলি এই যে এই দ্রবণের 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ ও পি অফ ওএইচ নির্ণয় করো। স্যার আপনি পিএইচ নির্ণয় করার গত ক্লাসে করছি না আমরা? তা আপনি পিএইচটা বের করবেন, পিএইচ মাইনাস লগ ওএইচ মাইনাস আয়ন বের করলেন। এটা আপনার আনসার, গত ক্লাসে করছি। সো আমি এই জায়গায় এখন আর করবো না। এখন আপনি আবার পিওএইচ বের করবেন। এখন তারপরে আপনি লিখবেন আবার আমরা জানি পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14, বা পি অফ ওএইচ সমান 14 মাইনাস এই যে স্যার যে পিএইচ এর মানটা বের হবে সমান পিএইচ। এই যে স্যার আমার প্রথমে যে পিএইচটা বের হবে, আমি যদি এই জায়গায় এটা বসাই ফেলি, তাহলে আমি আসলে পি অফ ওএইচ এর মানটা পেয়ে যাব। আপনি পিএইচ এর মান তো বের করবেন, গত ক্লাসে করছি। আপনি পিএইচ এর মান পেলেন, আমি ধরছি কিন্তু স্যার, হইতে পারে 2 অথবা 3 হইতে পারে, হোক, সমস্যা নাই 2। তাইলে আমি কি করতাম? আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু পি অফ ওএইচ সমান 14, তাই পি অফ ওএইচ সমান 14 মাইনাস 2, এই হইতো আর কি। আশা করি বুঝতে পারছেন। ওকে স্যার, তাইলে আমরা পিএইচ কাকে বলে, পিএইচ কিভাবে নির্ণয় করতে হবে, তারপরে কি পি অফ ওএইচ কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা পারলাম। পি অফ ওএইচ কাকে বলে?
এখন আসেন বাফার দ্রবণ কি, তার বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ মূলত অম্লীয় বাফার দ্রবণ হয়, ক্ষারীয় বাফার দ্রবণ হয়, দুই ধরনের হয়। তা আমরা ক্রিয়া কৌশল একটা বুঝলে আসলে হয়ে যাবে যে বাফার দ্রবণ কি, তার ক্রিয়া কৌশল। এটা একাধিকভাবে প্রশ্নতে আসতে পারে যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অথবা বাফার দ্রবণের পিএইচ ও পরিবর্তিত থাকবে কেন। এখন চলেন বাফার দ্রবণ জিনিসটা আসলে কি একটু বুঝি। বাফার দ্রবণ, স্যার একটা জিনিস আপনাদের প্রশ্ন করতে যাই, বাফার দ্রবণ স্যার আমরা আমাদের শরীরের রক্ত সংজ্ঞাটা কি স্যার? আমরা পড়ছিলাম ঈষৎ ক্ষারীয় হলুদাব, তো এরকম পড়ছিলাম না, অর্থাৎ আমাদের রক্তের পিএইচ মান কত, 7 উপরে 7.4 সামথিং, এরকম 7.1 থেকে 7.4, অর্থাৎ ঈষৎ ক্ষারীয়। আমরা জানি যার পিএইচ মান 7 সেটা নিরপেক্ষ, তার উপরে হইলে সেটা ক্ষারীয়, হালকা ক্ষারীয়। স্যার আমাদের রক্তটা যদি ক্ষারীয় হয় তাহলে আমরা দেখেন বিভিন্ন ফল টল খাই না, টক জাতীয়, এই ফলের মধ্যে কি থাকে, অ্যাসিড থাকে। তাই আমার রক্তের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া ঘটে। তাহলে কি হওয়া উচিত ছিল যে আমাদের যেহেতু অ্যাসিড এবং ক্ষারে আমাদের কি রক্তের পিএইচ মান কি পরিবর্তন হয়ে যায়? সহজেই হয় না। আমরা যদি অতিমাত্রায় ক্ষার না খাই, অতিমাত্রায় যদি আমরা হারপিক না খাই, আচ্ছা যাই হোক, তাইলে পিএইচ বাফার দ্রবণ কাকে বলে? অর্থাৎ অল্প অম্ল বা অল্প, যেমন দইয়ের মধ্যে অ্যাসিড থাকে, চায়ের মধ্যে থাকে, তারপরে বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে এই অ্যাসিড খাইলে আমাদের রক্তের পিএইচ মানের কোনো কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু এখন আপনি যদি রাগ করে হারপিক খাইয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পিএইচ মানের পরিবর্তন হবে। তো এখন এই যে অল্প পরিমাণে আমি অ্যাসিড খাইলে বা ক্ষার খাইলে আমার রক্তের পিএইচ মান পরিবর্তন হয় না, এই বৈশিষ্ট্যটাই আসলে, এই দ্রবণটাকে আমরা আসলে বাফার দ্রবণ বলি। অর্থাৎ রক্ত এক ধরনের বাফার দ্রবণ। অর্থাৎ যে দ্রবণে, বাফার দ্রবণের সংজ্ঞাটা এরকম, যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান অপরিবর্তিত থাকে, পিএইচ মান কি থাকে, অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে। আমরা যদি একটু লিখি, যে দ্রবণে অল্প পরিমাণে, যে দ্রবণে অল্প পরিমাণে বা সামান্য আর কি অল্প পরিমাণে অ্যাসিড ও ক্ষারক যোগ করলে, অ্যাসিড ও ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে আমাদের রক্ত কিন্তু একটা বাফার দ্রবণ, এটা আছে, আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন। এখন এই বাফার দ্রবণের পিএইচ কিভাবে অপরিবর্তিত থাকে? এখন আপনার প্রশ্ন হলো যে স্যার আমরা যে অ্যাসিড এবং ক্ষার খাই তাইলে যে এটা পরিবর্তন হয় না, কেমনে সম্ভব? এটা আসলে লা-শাতিলের নীতি অনুযায়ী আমরা এটা ব্যাখ্যা দিতে পারি। আমরা নবম দশম শ্রেণীতে সবাই নিশ্চয়ই লা-শাতিলের নীতিটা পড়ছি, আমি একটু মনে করিয়ে দিব। আচ্ছা, আমি এই বাফার দ্রবণ দুই ধরনের হয়, একটা হলো অম্লীয় বাফার দ্রবণ আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ আর একটা দুই হইল ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণ আসলে কাকে বলে আমি এইদিকে যাব না, আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। বাফার দ্রবণের পিএইচ, এখন যে কোনো বাফার দ্রবণে হোক, এটার মধ্যে অল্প অ্যাসিড দিলে অথবা ক্ষার দিলে তার পিএইচ অপরিবর্তিত কিভাবে থাকে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো অম্লীয় বাফার দ্রবণ আসলে এরকম, অম্লীয় বাফার দ্রবণ, স্যার একটু সংজ্ঞাটা দেখতে পারেন চাইলে। অম্লীয় বাফার দ্রবণটা হলো আসলে মৃদু অ্যাসিড, কি অ্যাসিড? মৃদু অ্যাসিড, COOH, মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড আমরা উপমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, CH3COO আর H+। একটু আগে আমরা বলছিলাম যে জৈব অ্যাসিডগুলো মৃদু অ্যাসিড। এর সাথে মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ। এখন আপনি বলবেন স্যার আসলে কি, CH3COOH, তার সাথে যদি আমি তীব্র ক্ষার, NaOH হলো তীব্র ক্ষার, এটার নাম কৌষ্টিক সোডা আমরা বলি। তো লবণটা কি, CH3COONA আর H2O। স্যার দেখেন এই যে লবণ, মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা হবে
ওই লবণের মিশ্রণ। তাহলে এই লবণটা কি CH3COO Na, এটাকে আমি একমুখী তীর চিহ্ন দিয়ে CH3COO Na প্লাস। স্যার দেখেন আমি সংজ্ঞাটা যদি কাকে বলে, আমি আপনাকে যদি প্রশ্ন করা যে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে, তা আপনি বলবেন মৃদু অ্যাসিড। এই মৃদু অ্যাসিড এর সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণের এই মিশ্রণটাকে আসলে কি বলা হয়? অম্লীয় বাফার দ্রবণ বলে। অথবা বলতে পারেন যে বাফার দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কম তাকে অম্লীয় বাফার দ্রবণ বলেন, সেটাও বললে হবে। কারণ অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কম হয়, আর ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কি হয়? বেশি হয়। আপনার মনে না থাকলে এটা বললে হবে, যে বাফার দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কম তাকে অম্লীয় বাফার দ্রবণ বলে। এটা একটা অম্লীয় বাফার দ্রবণ। স্যার মৃদুটাকে আমরা উভমুখী তীর চিহ্ন দিব, আর তীব্রটাকে কি বলবো? একমুখী তীর চিহ্ন দিব। এখন এই যে বাফার দ্রবণ, এর মধ্যে কিছু অ্যাসিড যোগ করলেও তার পিএইচ যা আছে তার মধ্যে কিছু ক্ষার যোগ করলে, মনে করি এর পিএইচ মানটা আসলে ধরলাম আর কি, মনে করি এর পিএইচ মান আছে 6.5। এই দ্রবণের পিএইচ মান, এই পুরা দ্রবণের পিএইচ মান 6.5 আছে, শুধু এটা না, এই দ্রবণের পিএইচ মান আছে 6.5। এখন আপনাকে বলছে যে বাফার দ্রবণের পিএইচ ও পরিবর্তিত থাকার কৌশল। এখন আপনি একটু অ্যাসিড দিবেন, একটু ক্ষার দিবেন, কিন্তু তার পিএইচ মান কি থাকবে? সেম থাকবে। রহস্যটা আসলে কি? এই রহস্যটা আসলে লা শাতেলিয়ার নীতি। চলেন দেখি। পিএইচ অপরিবর্তিত থাকার কৌশল, অপরিবর্তিত থাকার কৌশল। আপনি হেডলাইনটা উপরে দিতে পারতেন। আচ্ছা, এই যে স্যার এই বাফার দ্রবণটা আছে, এটাও এখন আমি যদি এই পিএইচ এর মধ্যে অ্যাসিড যোগ করি, কি যোগ করি? অ্যাসিড। আমি অ্যাসিড যোগ করা মানে H+ আর Cl- যোগ করব। আমি এই দ্রবণের মধ্যে যদি আমি অতিরিক্ত পরিমাণে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করি, যে কোনো অ্যাসিড, এই অ্যাসিড মানে H+, অ্যাসিড মানে কি? H+ পাবো। মনে করেন আমি এই বিক্রিয়ার মধ্যে H+ যোগ করছি, কিছু পরিমাণে অ্যাসিড যোগ করছি H+, এই অ্যাসিড মানে আসলে H+। তা আমরা এই জায়গায় অ্যাসিড বলতে আসলে H+ কেই বুঝাবো, যে কোনো অ্যাসিড আমি যোগ করলাম। এই দ্রবণে আপনি যখন H+ যোগ করবেন, এখন স্যার একটু দেখেন, এটা উভমুখী বিক্রিয়া, এটা কি? এই জায়গাটা আপনি নজর রাখেন। তখন এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, এটা তো সাম্যাবস্থা, উভমুখী তীর চিহ্ন। এই H+ কার গণমাত্রা বাড়াবে? বিক্রিয়কের গণমাত্রা বাড়াবে না উৎপাদের? দেখেন উৎপাদের গণমাত্রা বাড়ায় ফেলবে। এই H+ যোগ করা মানে এই যে উৎপাদের গণমাত্রা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আমরা জানি উৎপাদের গণমাত্রা বাড়লে, উৎপাদের অম্ল যোগ করলে, অম্ল যোগ করলে, প্রথমে একবার বলবো অম্ল যোগ করলে, পরেরটা হলো ক্ষার যোগ করলে। হ্যাঁ, আমি বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণের মধ্যে H+ আয়ন যোগ করলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাসিটেট আয়ন ও H+ আয়ন আছে, H+ আয়নের গণমাত্রা কি পাবে? বৃদ্ধি পাবে। ওই অতিরিক্ত H+ কি করবে? দ্রবণের CH3COO অ্যাসিটেট আয়নের লগে বিক্রিয়া কইরা কি বানাবে? CH3COOH জৈব অ্যাসিড বানাবে। মনে করেন এটার মধ্যে 100টা H+ আছে, আপনি আরো 10টা H+ যোগ করছেন। এই 10টা H+, কারণ এই জায়গায় অ্যাসিটেট আয়নের কিন্তু অভাব নাই, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষণ, আপনি যা দিচ্ছেন সব অ্যাসিটেট হয়ে যাচ্ছে। এই 10টা H+ যে আপনি দিচ্ছেন, ওই 10টা H+ এর সাথে 10টা অ্যাসিটেট আয়ন মিললে কি বানায় ফেলবে? জৈব অ্যাসিড বানায় ফেলবে। অর্থাৎ আপনার এই 10টা H+ আর থাকতেছে না, সে কি হয়ে যাচ্ছে? অ্যাসিটেট লবণ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যে আমার যে এই জায়গায় 100টা H+ আর 100টা অ্যাসিটেট আয়ন আছে, তার মধ্যে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ থাকায় অ্যাসিটেট আয়নের সংখ্যা অনেক বেশি। 10টা H+ আসলে সে 10টা H+ এর সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ এই বিক্রিয়াটা পিছন দিকে যাওয়া শুরু করবে। যার ফলে আমি যে 10টা যোগ করছি, এই 10টা কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। অর্থাৎ আমার এই পিএইচ মান আরো পরিবর্তিত থাকবে, পরিবর্তিত হবে না। এখন আসেন যদি আমি ক্ষারক যোগ করি, অম্ল যোগ করলে কিভাবে হবে? ক্ষারক যোগ করলে, ক্ষারক যোগ করলে স্যার ক্ষারক মানে হলো OH- যোগ করলে, কি যোগ করলে? OH-। আমি যদি এই বিক্রিয়ায় OH- যোগ করতাম, দেখেন স্যার H+, এখন এই OH- কি করবে? H+ এর সাথে বিক্রিয়া করবে। মনে করেন এই জায়গায় 100টা অ্যাসিটেট আয়ন 100টা H+ আছে, এখন আপনি কিছু OH দিচ্ছেন, 10টা OH, 10টা OH এ 10টা H+ নিয়ে যাবে। 10টা H+ নিয়ে যাওয়া মানে এই জায়গায় 90টা হয়ে যাচ্ছে। তখন কি করবে? ওই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে আরো 10টা উৎপন্ন করে ফেলবে। অর্থাৎ আপনি যখন
এই যোগের মধ্যে আপনি OH মাইনাস আয়ন যোগ করতেছেন, তখন এটা বিক্রিয়া করে পানি বানাবে। পানি বানাইলে এই H প্লাসের ঘাটতি দেখা দিবে, আর এই H প্লাসের ঘাটতি পূরণ করার জন্য এসিটেট আয়ন কি হবে, আবার বিয়োজিত হবে, যার ফলে তার টোটাল পিএইচ মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ক্ষারকেরটা সেম অনুরূপভাবে আমি বর্ণনা আপনাদের দিয়ে দিব, গ্রুপের নোট দিয়ে দিব, আশা করি পড়লে বুঝতে পারবেন। তারপরেও না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।